এ সময়ে দেশটিতে ৩,৫,০০০ টন রাবার উৎপাদন হয়। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরেফ হোসেন। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। আমরা ব্যাংকিং সেক্টর অবস্থা জানবো, তবে শুরু করতে চাই, আমরা দেখলাম যে ব্যাংকিং সেক্টরের প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংকই প্রথম পাবলিকলি আর্নিং ডিসক্লোজ করলো এবং খুব ভালো একটা প্রতিবেদন আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে বিষয়গুলো আপনার মুখ থেকে শুনতে চাইবো। আসলে এটা প্রথম না, এটা দ্বিতীয়বার। আমরা গতবার 30 জুন 2016 একই কাজ করে থাকি প্রথমবারের মতো। এরপরে আমরা এই থার্ড কোয়ার্টারে 30 সেপ্টেম্বরে আবার এটা করলাম। এই প্রোগ্রামটা হচ্ছে একটা আর্নিংস ডিসক্লোজার প্রোগ্রাম, যেটা কিন্তু ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাকসেপ্টেড এবং অনেক অনেক বছর ধরে প্রতিষ্ঠিত। যে কোনো ভালো প্রতিষ্ঠান, লিস্টেড প্রতিষ্ঠান দেখবেন এরকম পাবলিক আর্নিংস ডিসক্লোজার করে। তারা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে, বিশেষ করে যারা স্টক মার্কেট বা ইনভেস্টরদের অ্যানালিস্ট থাকে, তাদেরকে ডেকে এনে তারা গত 3 মাসে কেমন করেছে, ব্যবসা কেমন হয়েছে, ফাইন্যান্সিয়াল রেজাল্টটা কেমন হলো, আগামীতে কি তাদের চিন্তাধারা, পরিকল্পনা, এইগুলো নিয়ে আলাপ করে। এটা একটা প্রাতিষ্ঠানিক সুশাসনের একটা বেঞ্চমার্ক। এবং আমরা খুব গর্বিত যে ব্র্যাক ব্যাংক আমরা প্রথম ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা এটা গত কোয়ার্টারে চালু করলাম। তো গতকালকে আবার একই জিনিসটা করেছি। আমাদের তো আপনারা জানেন ব্র্যাক ব্যাংকে প্রায় 40% শেয়ার হোল্ডিং কিন্তু বিদেশে বড় বড় ফান্ডের কাছে। তো তারা চায় এরকম একটা খোলাখুলি আলাপ আলোচনার একটা প্রোগ্রাম। লোকালিও অনেক রিপোর্টার, অ্যানালিস্টরা থাকে, আবার ইন্টারনেটের মাধ্যমে এটা অনলাইন স্ট্রিমিং করা হয়। তারা আবার প্রশ্ন দেয় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, সেগুলো উত্তর দিই আমরা। আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের যে গ্রোথ আমরা দেখছি এবং যারা ইনভেস্টর তারাও সবকিছু জবাবদিহিতা, স্বচ্ছতার জায়গাটা বলছেন, এবং আমরা ওভারঅল এই গ্রোথের পেছনে, সাফল্যের পেছনের কথাগুলো শুনবো একটু। আমরা আসলে খুব গর্বিত যে গত 1 বছরে আমাদের যদি তুলনা করে দেখি ক্লোজ টু 70% গ্রোথ হয়েছে। আর ব্র্যাক ব্যাংকের, শুধু ব্র্যাক ব্যাংক দেখি সাবসিডিয়ারি ছাড়া, তার চেয়ে আরও অনেক বেশি আমাদের গ্রোথ হয়েছে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি। আমাদের যদি আজকে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন প্রায় 4,200-300 কোটি টাকার মতো। এটা একমাত্র ইসলামী ব্যাংক, যার ব্যালেন্স শিট আমাদের 6-7 গুণ বড়, তারা আমাদের চেয়ে আবার 15%, 20% এগিয়ে আছে। আর অন্যান্য সব ব্যাংক কিন্তু আমাদের অর্ধেকেরও নিচে। গত 1 বছরে আমাদের আমাদের শেয়ার প্রাইস যদি দেখেন প্রায় 33-35% ইনক্রিজ করেছে। এবং এটার পেছনে কারণ হচ্ছে যে আমাদের মুনাফা অনেক ভালো হয়েছে। আর তার পেছনে আসলে রয়েছে কারণটা যে আমরা ভালো ব্যবসা করতে পেরেছি। অনেক বিভিন্ন সেগমেন্টে, কর্পোরেট, এসএমই, রিটেল সেগমেন্টে খুব সুন্দর ব্যবসা করতে পেরেছি। এবং তার ফলেই আর কি এই মুনাফা হয়, তার ফলে আর কি শেয়ার প্রাইসটা বাড়ে, মার্কেট ক্যাপ বাড়ে, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু আসতে চাই যে আমরা দেখছি যে ওভারঅল লিস্টেড কোম্পানিগুলোর দিকে যদি তাকাই ব্যাংকিং সেক্টরে, বেশিরভাগই কিন্তু বিনিয়োগকারীরা আশাহত এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিটি নেই। সেক্ষেত্রে তারা কেন পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় আসলে ব্যাংকিং সেক্টরে একটু ক্রিয়েটিভিটি, ইনোভেশন যাকে বলি আমরা, এটার একটা অভাব আছে। আমরা বাংলাদেশ ইজ ওভার ব্যাংক, 56 ব্যাংকস, এত ব্যাংক আমাদের দেশে, কাজে প্রতিযোগিতা প্রচুর। এখন এর মধ্যে আপনি গতানুগতিক ব্যাংকিং করবেন, তো আপনি টিকে থাকতে পারবেন না বেশি দিন, আমার বিশ্বাস। আমার মনে হয় এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যে, হয়তো বছর 3-এর মধ্যে, আমাদের ব্যাংকিং সেক্টরে অন্যান্য দেশের মতো কিছু কনসলিডেশন আপনারা দেখবেন। ব্র্যাক ব্যাংক কেন ভালো করেছে, আমরা 3টা সেক্টরেই, এসএমই ক্লায়েন্ট সেগমেন্ট, রিটেল ক্লায়েন্ট সেগমেন্ট এবং কর্পোরেট ক্লায়েন্ট সেগমেন্টে সমানভাবে আমাদের বিনিয়োগ করে এসেছি। এবং বিশেষ করে এসএমই আর রিটেলে এখানেই কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি এবং এখানেই কিন্তু আমাদের আসল গ্রোথটা হয়েছে। আচ্ছা আচ্ছা। এইভাবে যদি আপনার পোর্টফোলিওটাকে না ডাইভার্সিফাই করেন, আপনি যদি শুধু ঢাকা আর চিটাগংয়ে বসে বড় বড় লোন দেব, শুধু বড় কর্পোরেট ব্যবসা করব, ওই তেলের মাথায় আরো তেল দেবেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা যেমন বাড়বে না, তেমনি আপনার
মার্জিনগুলো কমতে থাকবে। তো একটু নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে, একটু কষ্ট করে অন্য ব্যবসা করতে হবে, অন্য শহরে যেতে হবে, অন্য গ্রামে যেতে হবে, অন্য ক্লায়েন্ট সেগমেন্টে যেতে হবে, নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। আমি মনে করি গত 1 বছর ব্র্যাক ব্যাংক এই কাজে বেশ সফল হয়েছে, যে কারণে আজকে আপনি এই রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন। নতুন উদ্যোক্তা বা ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোর কন্ট্রিবিউশন কিন্তু আমাদের ইকোনমিতে অনেক বেশি, কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে ব্যাড লোন, এটা কিন্তু বড় বিনিয়োগকারীদের দ্বারাই হচ্ছে। সেই জায়গাটায় নিয়ন্ত্রণে বা এই জায়গাটায় আমাদের ব্যাংকিং সেক্টরের প্রভাব, এই জায়গাগুলো কিভাবে দেখেন? প্রথমে আমি মনে করি যে এখান থেকে সরে যেতে হবে আমাদেরকে। ব্যাংকিং সেক্টর যদি ভালো করতে থাকে এইভাবে চললে হবে না। এই যে বললাম যে এক হচ্ছে ইনোভেশন দরকার। ইনোভেশন শুধু ক্লায়েন্ট অ্যাকুইজিশন না, মানে আমি কার সাথে ব্যবসা করব, কোথায় ব্যবসা করব, কোন শহরে, কোন এলাকায়, কোন টাইপ অফ ক্লায়েন্টের সাথে আমার কি প্রোডাক্ট সার্ভিস আসবে, চালু করব, এই প্রত্যেকটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, একটা নতুনত্ব আনতে হবে। তেমনি আমার প্রযুক্তি ব্যবহার করতে হবে, আমাকে নতুন উপায় আনতে হবে, কাজগুলো আরো সহজতর করার মতো, সেই দিকে প্রচুর বিনিয়োগ করতে হবে একসাথে। এটা না করলে আগামীতে কিন্তু ব্যাংকিং খাতে আরো ধস নামবে আমি মনে করি। এবং আজকে আপনি দেখেন এতগুলো ব্যাংক এনএভির নিচে তারা ট্রেডেড হচ্ছে, কি কারণে? এই কারণে পাবলিকের কিন্তু কনফিডেন্স ব্যাংকিং সেক্টরে, ইনভেস্টরদের কনফিডেন্স ক্রমাগত কমে যাচ্ছে। সে জায়গাটা আমাদের নজর দিতে হবে। স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরবো আবারও অতিথির সঙ্গে আলোচনায়। ততক্ষণ না আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরেফ হোসেনের সঙ্গে। আমরা ফিরছি তার সাথে আবার আলোচনা। এবার একটু বিনিয়োগ পরিস্থিতির দিকে যেতে চাই। আমরা দেখছি যে প্রতিনিয়ত গণমাধ্যমে আলোচনা হচ্ছে যে অলস অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে, নতুন করে এফডিআর হচ্ছে না, আমানত নিচ্ছে না অনেক ব্যাংক, কিন্তু কাঙ্ক্ষিত বিনিয়োগটা হচ্ছে না। এই জায়গাগুলোর চ্যালেঞ্জগুলো একজন ব্যাংকার হিসেবে আপনি কিভাবে দেখেন? আমরা যদি ব্র্যাক ব্যাংকের আমরা প্রবৃদ্ধি দেখি, খুব ভালো হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা নতুন খাত খুঁজে বের করেছি। বিশেষ করে আমার মনে হয় এই যে বড় কর্পোরেট থেকে সরে গিয়ে মিডল এবং স্মল বিজনেসে ফোকাস করা। আমরা বলছি 15-20, আমাদের ব্যাংকে 15-20 লাখ টাকারও আপনি উদ্যোক্তা আছে, 50 লক্ষরও আছে, 1 কোটিরও আছে, 2 কোটিরও আছে, সব কিছুই আছে। এমন না যে আমরা বড় কর্পোরেট ব্যবসা করছি না, সেগুলোও করছি, কিন্তু সাথে সাথে একটু এক্সট্রা ফোকাস করছি এই যে ছোট ছোট উদ্যোক্তাদের কাছে। এখন এটা করতে গেলে আপনাকে ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে হবে, আপনার প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে, নতুন লোকবল নিতে হবে, এবং সিনিয়র ম্যানেজমেন্টের মন মানসিকতাটাও একটু বদলাতে হবে। ওই যে বড় বড় সাহেবদের সাথে শুধু ওঠানামা না করে আমাদের একটু নিচে তাকাতে হবে। এবং আমরা সম্ভাবনাময় যারা নতুন উদ্যোক্তা অনেকে আছে, যেমন আমরা গতকালকে আপনি একটু আগে বলছেন যেটা আইসিটি অ্যাওয়ার্ডস দিয়েছিলাম, এখন প্রচুর ই কমার্স ব্যবসা বাড়ছে, ওখানে কিন্তু প্রচুর আইসিটি উদ্যোক্তা, এটার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে আমাদের, অসম্ভব সম্ভাবনা। আপনি যদি বাইরের দুনিয়া দেখেন, এখন কিন্তু সারা দুনিয়া ব্যাংকরা কাঁপছে ভয়ে এই সমস্ত ই কমার্স আর ই উদ্যোক্তাদের কারণে। তারা যেভাবে এক্সপ্যান্ড করছে অস্বাভাবিকভাবে। তো আমাদেরকেও ওই যেটা বললাম পুরানো কর্পোরেট বিজনেস থেকে একটু সরে গিয়ে অন্য কিছুর খুঁজে বের করতে হবে, যেই খাতে আমরা ভালো করতে পারবো, যেই খাতে প্রকৃত ডিমান্ড থাকে, এবং কাস্টমারদেরকে খুঁজে তাদের সাথে তাদের ব্যবসাটা বুঝে তাদেরকে সাপোর্ট করতে হবে। এই যে আপনি বলছেন যে আইসিটি অ্যাওয়ার্ড এবং আইটি সেক্টরের যে সম্ভাবনা, এই জায়গাগুলো নিয়ে কিন্তু সরকারও প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বেসরকারি উদ্যোগে অনেক কাজ হচ্ছে, এবং আপনাদের যে সাপোর্ট, এই জায়গাগুলো আমাদের আর কি করার আছে? আমরা যেটা কয়েকদিন আগে করলাম, একটা মিডিয়া হাউসের সাথে আমরা বড় করে আইসিটি অ্যাওয়ার্ডস দিলাম উদ্যোক্তাদের কাছে। আমার যতটুকু খেয়ালে 6টা না 5টা না 6টা খাতে আমরা দিয়েছি, এবং আজকে হয়তো খবর কাগজে বড় করে দেখবেন। এটার কারণ ছিল কি, এখন তো সারা দুনিয়ায় হচ্ছে আইসিটি। আপনি ই কমার্স, ই ক্যাফে, ই বাজার, সবকিছুই হচ্ছে ই।
আপনি এখন খাওয়া দাওয়া internet পর্যন্ত based হয়ে ইন্টারনেট যাচ্ছে বেসড, আপনি অর্ডার করবেন দেখবেন হাংরি নাকি অ্যাওয়ার্ড পেয়েছে এরকম। হ্যাঁ, বাসায় তো পৌঁছে দিচ্ছে। আপনাকে এই এরিয়াতে যেমন বাংলাদেশ সরকার প্রচুর ফোকাস করছে, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চাই, তেমনি কিন্তু আমাদের অর্থনীতিটাকে আরো ডিজিটালাইজ করতে হবে এবং খুব তাড়াতাড়ি। কাজেই এই উদ্যোক্তাদেরকে এই প্রথমবারের মতো আমরা একটা মিডিয়া হাউসের সাথে মিলে, বেসিসের সাথে মিলে আমরা একটু উৎসাহ দেওয়ার জন্যই এই অ্যাওয়ার্ডগুলো চালু করলাম এবং ইনশাল্লাহ এটা প্রতি বছরই এখন থাকবে। আচ্ছা আচ্ছা, একটু আসবে যে এই যে দক্ষ জনবলও একটা বড় বিষয় একটি দেশের এগিয়ে যাওয়ার জন্য। জনগণের আমাদের দেশে অনেক জনবল রয়েছে, কিন্তু দক্ষ কতটুকু হচ্ছে সেই জায়গাটায় আমাদের নজর কতটুকু রয়েছে? আমার তো মনে হয় নজরটা যথারীতি না। কারণটা হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে ওই প্রাগৈতিহাসিক পড়াশোনা, ওই যে সমস্ত অনার্স মাস্টার্স আমরা যে সমস্ত সাবজেক্ট করি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার অ্যাকচুয়াল মার্কেটের ডিমান্ডের সাথে কোনো মিল নেই। তো আমাদের এক হলো ভোকেশনাল ট্রেনিং প্রয়োজন, আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল ট্রেনিং প্রয়োজন, এবং আমাদের মার্কেটে কি দরকার, ইন্টারন্যাশনালি কি দরকার এইটা বুঝে তাকে সাপোর্ট করা, ওই ডিমান্ড অনুযায়ী শিক্ষা ব্যবস্থা তৈরি করাটা এটা বড় প্রয়োজন আমাদের, আমি মনে করি। এবং বিশেষ করে আইসিটি সেক্টরে প্রচুর বিনিয়োগ করা, আরো সহায়তা করা দরকার সরকারের এবং আমাদের আর্থিক প্রতিষ্ঠানের যত স্টেক হোল্ডার আছে সবার। এখানে কিন্তু আমাদের প্রচুর সুযোগ আছে। আমাদের টার্গেট, আমি যতটুকু খেয়াল আছে, আগামী 3-4 বছর মধ্যে $5 বিলিয়ন এক্সপোর্ট করার টার্গেট আমরা নিয়েছি আইসিটি সেক্টর থেকে। এবং আইসিটি সেক্টরের ভ্যালু এডিশন কিন্তু 100%। অনেক অন্যান্য সেক্টর আছে যারা 40-50% ভ্যালু এডিশন করে, আইসিটি সেক্টর ইজ 100% ভ্যালু এডিশন হচ্ছে। এই খাতে আমরা মনে করি বাংলাদেশ অনেক ভালো করতে পারবে। আমি একটু আসতে চাই যে আপনি সেফটি, সিকিউরিটি এবং আধুনিক ব্যাংকিং সিস্টেমের কথা বলছিলেন। সেই জায়গাটায় মাঝখানে কিছুদিন আমরা কিছুটা অস্থিরতা দেখেছি, যদিও আমাদের সরকার, আমাদের ব্যাংকিং সেক্টরের উদ্যোক্তারা খুব কঠোরভাবেই সেটি নিয়ন্ত্রণে এনেছেন। তারপরেও এই জায়গাটায় আধুনিক সেফটি, সিকিউরিটি, এই জায়গাটায় আমাদের কি করা আছে? আমরা যত ইন্টারনেট ব্যবহার করব, আইসিটি ব্যবহার করব, আমাদের কিন্তু সাইবার সিকিউরিটিতে বিনিয়োগটা তেমনি কিন্তু বাড়াতে হবে। কেননা আগেকার দিনের মতো এখন চোর ডাকাতরা তারা ওই হাতিয়ার নিয়ে আপনার এই ব্যাংকে অ্যাটাক করবে না, তারা ইন্টারনেটের মাধ্যমে, আইসিটির মাধ্যমে টাকা পয়সা তুলে নেবে, যেমনি হয়েছিল আমাদের দেশে 5-6 মাস আগে। কাজেই সাইবার সিকিউরিটি ইনভেস্টমেন্ট একেবারে বাঞ্ছনীয়, এটা করতেই হবে। আমি ব্র্যাক ব্যাংক থেকে আমরা প্রচুর অ্যাসেসমেন্ট করেছি মাল্টিপল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভেন্ডারদেরকে নিয়ে, এবং আমরা এই সাইবার সিকিউরিটিতে প্রচুর বিনিয়োগ করেছি যাতে আমাদের বিভিন্ন রকম সেফটি মেজারগুলো, ফায়ারওয়ালগুলো ইন্টারন্যাশনাল বেস্ট স্ট্যান্ডার্ডের মতো হয়, গ্রাহকরা যেন তাদের সিকিউরিটিটা অ্যাবসলিউটলি। আমরা যাওয়ার আগে একটু জানতে চাইব যে ওভারঅল ব্র্যাক ব্যাংকের যে পরিস্থিতি এখন, প্রবৃদ্ধি এবং সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং যারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের এই জায়গাগুলো আপনার কি বলার আছে? প্রথমত বলতে হবে যে আমরা মনে করি আমাদের যে এই বিজনেস মোমেন্টাম এটা চলতে থাকবে আগামী কয়েক বছর। আমরা মনে করি আমরা যে স্পেসে আছি সেখানে আমরা খুব ভালো করতে পারবো। আমরা বিশেষ করে এসএমই এবং রিটেল মার্কেটে আমরা লিডার। কর্পোরেট ব্যাংকিংয়ে আমাদের কিন্তু কমে যাবে না ব্যবসা, ওটাও বাড়তে থাকবে, কিন্তু হয়তো রিটেল আর এসএমইতে যেরকম 30-40-50% প্রবৃদ্ধি এর সমান হবে না, সেটা স্বাভাবিক, আর কিছু না। কাজেই বিজনেস মোমেন্টাম ফর ব্র্যাক ব্যাংক উইল কন্টিনিউ। আমরা প্রচুর বিনিয়োগ করছি আমাদের লোক বলে, নতুন ভালো লোকজন রিক্রুট করা, তাদেরকে ট্রেনিং করা, ডেভেলপমেন্ট করা, রিটেনশনে, এবং একই সাথে আমরা প্রচুর বিনিয়োগ করছি প্রযুক্তিতে। আমাদের কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন, আমাদের নতুন কার্ড সিস্টেম কেনা, নতুন ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম কেনা, নতুন ই কমার্স ক্যাপাবিলিটি কেনা, নতুন মোবাইল ব্যাংকিং ক্যাপাবিলিটি কেনা, প্রচুর বিনিয়োগ করছি আগামীতে। এবং আমাদের বোর্ড থেকে আমাদের এই 4-5 বছরের পরিকল্পনাগুলো তারা অ্যাপ্রুভ করেছেন, তারা খুশি, কেননা আগামীতে তারাও জানে যে প্রযুক্তি বাদে কোনো ব্যাংক বড় হতে পারবে না। তো আমরা মনে করছি আগামী বছরের শেষ থেকেই দেখবেন ব্র্যাক ব্যাংকের একটা বড় ইউএসপি আমরা যাকে বলি, ইউনিক সার্ভিস প্রপোজিশন, এই প্রযুক্তির মাধ্যমে আমরা চালু করতে পারবো।
আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই ব্র্যাক ব্যাংকের যে গ্রোথ সেটি কন্টিনিউ করবে এবং গ্রাহক যারা সম্পৃক্ত রয়েছেন তারও ভালো সার্ভিসের মাধ্যমে আরও বেশি সম্পৃক্ত হবেন ব্র্যাক ব্যাংকের সাথে, সেই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরেফ হোসেন। দর্শক, এবারে নিচ্ছি আরও একটা বিরতি। দুপুর 2:30টায় ফিরবো আবার 21শে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।